শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হেল্প সুধাংশু চ্যানেলের ভিডিওটিকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নভেম্বর মাসে প্রশ্নোত্তর, বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণীর পূর্ণমান 50। অর্থাৎ এর আগে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো হয়েছে তার মান অনেক কম ছিল, এটি ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক, তাই এর মান 50-90। সুতরাং তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তো প্রথমে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। এক দায়ে বলা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 5টি উত্তরপত্রে 1 নম্বর করে। 2 দায়ে বলা আছে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলো উত্তর দাও, এটি 10টি করতে হবে প্রত্যেকটা 1 নম্বর করে। 3 দায়ে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষা লেখো, এটিও 10টি করতে হবে প্রত্যেক 2 নম্বর করে, মোট 20 নম্বর। 4 দাগে বলা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও, এটি 1টি করতে হবে 5 নম্বর। 5 দায়ে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এটি 5টি আছে প্রত্যেকটি 1 নম্বর করে। আর 6 দাগে বলা আছে অনধিক 100 শব্দের অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব, এটি 5 নম্বর। তো এখন এই প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি। 1 দাগে বলা আছে দেখো যে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। তো এখানে দেখো 4টে অপশান আছে, অস্ত গাছের নিচে, মাঠে, গলাঘরে আর নৌকার খোলে। উত্তর হবে কি ঘয়ের দাগ, অর্থাৎ নৌকার খোলে। এরপর 1-2 বলা আছে তাকে আসতে বলবে কাল। তো আসতে বলা হয়েছে দেখো এরও অপশান আছে 4টি, শঙ্কর সেনাপতিকে, অভিমন্যু সেনাপতিকে, বিভীষণ দাসকে আর পঞ্চানন মালিককে। তো এখানে উত্তর হবে ক্ষয়ের দাগ, অভিমন্যু সেনাপতিকে। এরপর 1-3 বলা আছে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছ। এখানে অপশান আছে দেখো গুণপাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য আর পাইন গাছ। উত্তর হবে কি ঘয়ের দাগ, পাইন গাছ। এরপর 1-4 যেতে পারি কিন্তু কেন যাব। গ্রন্থটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। উত্তর হবে কি গয়ের দাগ, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়। এরপর 1-5 বলা আছে পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কী। তো মাইল শব্দের অর্থ এখানে বলা আছে পেছনে যাও, সাবধান, বস, কাঁধ হও। তো উত্তর হবে কি ক্ষয়ের দাগ, সাবধান। এরপর 2 দাগ খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, 10টি উত্তর প্রত্যেকটি 1 নম্বর করে। তো 2-1 বলা আছে ও তো প্রতীকজনের ছাতা কোনটি। তো বলা আছে দেখো প্রতীকজনের ছাতা বলতে একটি অসুস্থ গাছকে বোঝানো হয়েছে। 2-2 এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়। কারণ শঙ্করদের বিদ্যালয়টি বঙ্গোপসাগরের 5-7 মাইলের মধ্যে অবস্থিত, তাই বাতাসের ভেতর সবসময় ঢেউয়ে ভিজে ঝাপটা উড়ে আসে। এরপর 2-3 বলা আছে মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছে। তো দেখো মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে একটি
পাখির শরীরের সঙ্গে তুলনা করেছেন। এরপর 2-4 আমি কথা দিয়ে এসেছি। কথক কোন কথা দিয়ে এসেছেন? কথক অরুণ মিত্র বৃষ্টির দিনে আবার ভিজে ঘাসের উপর দিয়ে হেঁটে ঘাস ফড়িংটির সাথে দেখা করতে আসবে এই কথা দিয়ে এসেছেন। এরপর 2-5 ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? বর্ষাকালের শেষের দিকে মেয়েরা ভাদুলী ব্রত উদযাপন করে। 2-6 বলা আছে সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? সন্ধ্যায় হাটের চিত্রটি দিনের বেলা জনপূর্ণ হাটের থেকে সম্পূর্ণ বিপরীত। সন্ধ্যার হাট প্রদীপহীন ও অন্ধকার, নিশ্চুপ, নির্জনতায় ভরা। এরপর 2-7 বলা আছে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুঘোঁটা প্রভৃতি পালিত হয়? কালীপূজা অর্থাৎ কার্তিকে অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়। 2-8 কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ের কবিতায় ছোট ছোট পিঁপড়েদের ব্যস্তভাবে সারি দিয়ে চলার কথা বলেছেন। 2-9 সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি ফাঁকি গল্পে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। 2-10 তুমি যে কাজের লোক ভাই এইটেই আসল। কে কাকে কখন একথা বলেছিলেন? প্রদত্ত অংশটিতে ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল বৃষ্টির জলে ভেসে যাওয়া থেকে বাঁচানোর জন্য পিঁপড়েটি ঘাসের পাতাকে ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতা এই উক্তিটি করেছিল। 3 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লেখো। এটি 10টি কথা প্রতিটি নম্বর করে। 3-1 দাঁড়িয়ে রয়েছে পাম গাছ ময়ূরটি। কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? দাঁড়ায় রয়েছে পাম গাছ ময়ূরটি পাইন গাছ এমন স্বপ্ন দেখে। পাইন গাছ শীতল জলবায়ুতে জন্মায়, সারা জীবন তাকে প্রবল ঠান্ডা সহ্য করতে হয়। উষ্ণতার অপ্রাপ্তির কারণে পাইন গাছ তপ্ত বালিকা রাশির মধ্যে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। 3-2 তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন? এই উদ্ধৃতাংশে বন্যপ্রাণীদের নীরব থাকার কথা বলা হয়েছে। জঙ্গলের শিকারী প্রাণীরা সতর্ক হলে তারাও শিকারে পরিণত হয়। অযথা আওয়াজ করে শত্রুদের তারা আমন্ত্রণ করে না। নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই তারা স্বভাবও নীরব থাকে। এরপর 3 এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমড়ো পোকার বাসাবাড়ি রচনা অনুসারে লেখো। কুমড়ো পোকারা ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। কোন স্থান পছন্দ হলে তার আশেপাশে বারবার ঘুরে তারা দেখে নেয় স্থানটি।
এরপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে, স্থানটিকে বিশেষভাবে পরীক্ষা করে নেয় 2-3 বার। এভাবে পরীক্ষা করার পর কোনো সমস্যা না থাকলে থেকে যায়। 3-4 ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে গদ্যাংশটি ধান কেটে নেওয়ার পর প্রকৃতির রুক্ষ শুষ্ক রূপের বর্ণনা করেছেন। বসু প্রকৃতির সুন্দর রূপ পরিবর্তন হয়ে সে সময় চারিদিকে শুষ্ক রুক্ষ কঙ্কালসার মাটি দেখা যায়। নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, গাছের পাতা থাকে না, জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। এরপর 3-5 দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র। হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ভিন্নভাবে দেখিয়েছেন। তার কবিতায় দিনের হাট কোলাহল মুখর, সেখানে নানা মানুষের নানা সময়ে বেচাকেনা করতে হাজির হয়। অপরদিকে রাতের পটভূমিতে আঁকা হাট নিঃস্ব বিষণ্ণ মনে নির্জনতার মাঝে রাত্রি অন্ধকারে ডুবে থাকে। 3-6 মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কীভাবে ফুটে উঠেছে। জ্যামিতির আকারকে আশ্রয় করে এবং বিভিন্ন রং দিয়ে রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রগুলি। মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় আমরা দেখতে পাই তাদের দেয়াল চিত্রগুলিতে সমান্তরাল রেখা, চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। তারা এই জ্যামিতিক আকারগুলি এঁকে তার উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলুদ রং দিয়ে সেগুলি সাজিয়ে তোলে। জ্যামিতিক আকার ও রঙের সংমিশ্রণ এই হলো সাঁওতালিদের দেওয়াল চিত্রের বিশিষ্টতা। এরপর 3-7 বলা আছে পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ ঘটেছে, আলোচনা করো। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবি অমিয় চক্রবর্তীর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি সারিবদ্ধ ছোট পিঁপড়েদের চলাফেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন, তবে তিনি তাদের চলাফেরার বাধা দিতে চাননি, কারণ তিনি চান না তাদের কষ্ট দিতে। তাদের চলাফেরার মধ্যে কবি জীবনের চঞ্চল ভাবটুকুকে অনুভব করেছেন। 3-8 ফাঁকি গল্পে অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য? উত্তর: ফাঁকি গল্পে একটি আম গাছকে লেখক প্রধান চরিত্র হিসাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। গোপালের বাবা বাড়ির কারো কথা না শুনে পাঁচিলের ধারে একটি আম গাছ লাগিয়েছিলেন। পরবর্তীকালে সেই গাছ সবার বড় প্রয়োজনে হয়ে ওঠে। সমস্ত গল্পটিতে অন্যান্য চরিত্রগুলি আম গাছটিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। ফল, পাতা, ডাল, ছায়া দেওয়া গাছটি হঠাৎ ঝড়ে ভেঙে গেলে সেটি ঘিরেও অন্যান্যদের মানসিক পরিবর্তন ঘটতে দেখা যায়। তাই বলাই যায় উদ্ধৃতিটি বিশেষভাবে সমর্থনযোগ্য। এরপর 3-9 পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে। আশীর্বাদ গল্পে বৃষ্টির জলে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে পিঁপড়েটি পাতাকে বলেছিল, আমরা মাটির গর্তেই ভালো থাকি, এই গর্তের বাইরে পৃথিবীটি শুধুই তোমাদের ভীতু পিঁপড়েকে সাহস জুগিয়েছিল পাতা, বৃষ্টি ও জল। তাদের কথোপকথনের মধ্যেই বৃষ্টি শেষ হয়,
শেষ হয়ে আকাশে সূর্য দেখা যায়। তাদের কথোপকথন ও সূর্যের আগমন আশীর্বাদ গল্পের এই পৃথিবীর সবারই হোক, এই আশীর্বাণী ধ্বনিত হয়েছিল। এরপর 3-10, এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন? গল্পকথক শিবরাম চক্রবর্তী একবার সাইকেলে হুড়োর দিকে যেতে যেতে টায়ার খারাপ হয়ে যাওয়ায় এক জনমানবহীন জঙ্গলি স্থানে আটকে পড়েছিল। সন্ধ্যার মুহূর্তে এক চলন্ত বেবি অস্টিন গাড়িতে তাড়াতাড়ি উঠে বসেন লেখক। গন্তব্যস্থলে বলতে বলতে ভয়ে তিনি চমকে ওঠেন। সামনে চালকের স্থানে কেউ নেই, ইঞ্জিন বন্ধ, কিন্তু গাড়ি চলছে। তিনি ভাবলেন তিনি ভূতের খপ্পরে পড়েছেন। সেই শীতেও লেখকের ঘাম দেখা গিয়েছিল। গল্পকথক এই অবস্থারই সম্মুখীন হয়েছিলেন। 4 দেয়, নির্দেশ অনুসারে উত্তর দাও 5টি পত্রটা নং করে। 4 1, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন 2টি উদাহরণ দাও। নি যোগ দেশ, নির্দেশ। প্রাত যোগ আস, প্রাতরাস। এবার 4-2, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগে স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন 2টি উদাহরণ দাও। নি যোগ রস, নিরস। নি যোগ রোগ, নিরোগ। 4-3, উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ দেশ বিদেশ। শব্দখণ্ড বা সাধিত শব্দাংশে জুড়ে শব্দের উদাহরণ উপকার। এরপর 4-4, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝায়, কিন্তু পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝায়। এরপর 4-5, সন্ধি বিচ্ছেদ করো। নিরঙ্কুশ। উত্তর নিরঙ্কুশ, নি যোগ অঙ্কুশ, নিরঙ্কুশ। এর 5 দাগ, নিচের শব্দগুলি উত্তর দাও 5টি পদে রান্না করে। 5-1, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? শব্দজাত অনুসর্গগুলিকে বাংলার 3টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো সংস্কৃত বা তৎসম অনুসর্গ, তদ্ভব অনুসর্গ আর বিদেশি অনুসর্গ। 5-2, উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কেন? প্রত্যয় শব্দটির অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে এবং মূল শব্দের প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্যপ্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয়। 5-3, ধাতু বিভক্তি বলতে কি বোঝো? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে উঠলে সেটিকে আমরা ধাতু বিভক্তি বলি। যেমন কর, কর ধাতু সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে কি করে, অর্থাৎ ধাতু বিভক্তি হচ্ছে। এবার 5-4, শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখো। আশা ও আশা, স্বর্গ ও স্বর্গ। তো আশা, আশা মানে কি ভরসা ও আকাঙ্ক্ষা, আর আশা মানে কি আগমন করা। স্বর্গ অধ্যায় বা গ্রন্থের পরিচ্ছদ, আর স্বর্গ দেবলোক। এবার 5-5, পদান্তর করো। জগৎ আর জটিল। উত্তর, জগৎ মানে কি
জগৎ মানে জাগতিক, আর জটিল মানে কি জটা। এরপর ছয়ের দাগে বলা আছে অনধিক 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো 5টি বাংলার উৎসব। ভূমিকা: বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালিদের জীবনী যতই সমস্যা তাদের উৎসবে আনন্দ স্রোতে আসুক, কখনো ভাটা পড়েনি। সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার শুভ ইচ্ছার বাঙালি উৎসবে মূল শক্তি। বিহুন উৎসব। এবার বিহুন উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। পূজার দিনগুলি সমস্ত বাঙালি হৃদয় আনন্দে মেতে উঠতে চায়। এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি উৎসব হলো যথা ঈদ, মহরম, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি। সামাজিক উৎসবের মধ্যে বিয়েবাড়ি, ভাইফোঁটা, অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী প্রভৃতি। ঋতু উৎসবের মধ্যে বসন্ত উৎসব, হোলি, নবান্ন উৎসব। এছাড়াও জাতীয় উৎসবের মধ্যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সর্বত্র পালন করা হয়। উপসংহার: জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মেতে উঠতে পারি। বাঙালিদের জীবনে উৎসবের প্রয়োজন ও গুরুত্ব তাই অপরিসীম। তো আজকে প্রশ্নোত্তর আলোচনা এখানে শেষ করলাম। নতুন মডেল অ্যাক্টিভেট টাস্কের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।